আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম দুর্দান্ত এক অ্যাকশন মুভি সিসু পার্ট 2। আপনারা যদি প্রথম পর্বটা না দেখে থাকেন তাহলেও খুব একটা প্রবলেম নেই, কারণ প্রথম পর্বের সঙ্গে এটি খুব বেশি রিলেটেড না। তবে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রয়েছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জানতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আর বিখ্যাত সৈনিক কর্পি ফিনল্যান্ডের যেই এলাকায় থাকত সেটি এখন রাশিয়ার দখলে চলে গিয়েছে, যার ফলে কর্পিকে ফিনল্যান্ডের নতুন এলাকায় থাকতে হয়। কিন্তু কর্পি তার ছোটবেলার তার বাড়িটাকে খুবই ভালোবাসত, তাই সে চায় সে রাশিয়ায় ঢুকে তার পুরাতন যেই বাড়িটা ছিল সেইটার কাঠ নিয়ে আসবে আর এখানে নতুন করে সেই কাঠ দিয়ে ঘর বানাবে। এই উদ্দেশ্যে সে এখন গাড়ি নিয়ে বর্ডারে চলে যায়, আর প্রহরীরা যখন তার পাসপোর্ট দেখে তারা একদম ভয়ে হতভম্ব হয়ে যায় যে তাদের সামনে এসেছে কর্পি। তাই তারা বাধ্য হয়ে তাকে বর্ডার ক্রস করার অনুমতি দিয়ে দেয়। তবে এটি তারা তাদের ঊর্ধ্বমহলে জানিয়ে দেয়। এদিকে কর্পি কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির সামনে চলে আসে। অন্যদিকে যখন জেনারেল জানতে পারে যে এখানে কর্পি এসেছে, তখন সে জেলের একটি কয়েদি ইগরের কাছে যায় আর তার সঙ্গে কথা বলতে থাকে। আর এখান থেকে জানা যায় ইগরই সেই ব্যক্তি যে কর্পির গ্রামে আগুন ধরিয়ে দিয়েছিল এবং তার পরিবারকে মেরে ফেলেছিল। আর সেই রাগেই কর্পি ৩০০ সৈন্যকে খুন করেছিল। আর সবথেকে বড় কথা, জেনারেল এখন জানে না যে কর্পি কেন আবার এখানে এসেছে। তার মনে হয় সে নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাবে, তাই সে এখন ইগরকে বলে, আমি তোমাকে মুক্ত করে দেব যদি তুমি গিয়ে কর্পিকে খুন করতে পারো। ইগরও সঙ্গে সঙ্গে এটি শুনে রাজি হয়ে যায়, কারণ তার হিসাবে একজন সৈন্য একা কেই বা করতে পারবে। অন্যদিকে কর্পি এরই মধ্যে তার বাড়িতে পৌঁছে গিয়েছে, আর সেখানে সে তার ফ্যামিলি ফটো দেখতে পায়। তার ছোট 2 বাচ্চা আর তার ওয়াইফের ফটো দেখে সে একদম কান্নায় ভেঙে পড়ে। আর তারপরে সে তার বাড়ির কাঠগুলো খুলতে শুরু করে। যত ভালো কাঠ ছিল সবগুলো মার্ক করে তার ট্রাকে তোলে, আর যেসব কাঠগুলো বাতিল ছিল সেগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে ট্রাক নিয়ে সে আবারও ফিনল্যান্ডের দিকে রওনা দেয়। তবে তখনই একটি পুলিশের গাড়ি তাকে থামায়। তারা তার আইডি চেক করে, কিন্তু যখনই সে দেখতে পায় পেছন থেকে আরও একটি পুলিশের গাড়ি আসছে, তখনই কর্পি বুঝে যায় নিশ্চয়ই এখানে কোনো একটি ঝামেলা রয়েছে। তবে তারপরেও সে একদম ঠান্ডা মাথায় থাকে। অন্যদিকে সেই সৈন্যটি পেছনের গাড়ির কাছে সেই আইডি নিয়ে যায় আর ইগরকে দেখায়। ইগর এটি দেখা মাত্র বুঝে যায় এই সেই কর্পি যাকে মারার জন্য জেনারেল তাকে টাকা দিয়েছে এবং বলেছে তাকে মারতে পারলে জেল থেকে ছেড়ে দেবে। তবে ইগর জানতো না কর্পি কতটা ভয়ঙ্কর, কারণ কর্পি যখন মানুষ খুন করত তখন ইগর ছিল জেলে। আর সে কর্পির ট্রাকের পেছনে লোড করা কাঠগুলো দেখে বুঝে যায় এই লোকটা নিজের বাড়িকে খুবই ভালোবাসে, তাই এগুলো নেয়ার জন্যই শুধুমাত্র এসেছে। কিন্তু কোনো আবেগ না দেখিয়ে ইগর আদেশ দেয় এই কাঠগুলো সহ তাকে জীবন্ত পুড়িয়ে ফেলতে। তখন সেই সৈন্য একটি পেট্রোল বোমা নিয়ে সেটিতে আগুন ধরাতে যায়। ঠিক ট্রাকের গেটের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কর্পি দরজা ধাক্কা দিয়ে সেই পেট্রোল বোমা তার গায়ে লাগিয়ে দেয়, যার ফলে মুহূর্তের মধ্যে সে পুড়ে মারা যায়। এরপর মুহূর্তে কর্পি ট্রাকটা ফুল স্পিডে রিভার্স গিয়ারে চালিয়ে দেয়, যার ফলে পেছনের সৈন্য ছুটে গিয়ে ইগরের গাড়ির উপরে পড়ে। আর এই সব কিছু ঘটে যায় মুহূর্তের মধ্যে। তৃতীয় সৈন্য গুলি করতে যায়, কিন্তু কর্পি তার বন্দুকটা ধরে টেনে ট্রাকের ভেতরে নিয়ে আসে আর ফুল স্পিডে ট্রাক চালাতে শুরু করে। এতে সেই সৈন্য একদম ভয়ে আধমরা হয়ে যায়, কিন্তু কর্পি তাকে মারে না, তাকে অজ্ঞান করে। আর কিছুক্ষণ পর জেগে ওঠা মাত্র সে তাকে বন্দুক ধরিয়ে দিয়ে গুলি লোড করতে বলে। ভয়ে ভয়ে সে তাই করে। এরপর কর্পি ট্রাকটা সামনে নিয়ে গিয়ে থামায়। পেছনে আসা ইগরের সঙ্গীরা কিছুই বুঝতে পারে না। তারা একটু দূরে গাড়ি থামিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এই সময় কর্পি সেই সৈন্যকে ছেড়ে দেয়, সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ইগরের লোকেরা তাকে গাদ্দার মনে করে আর নিজেরাই গুলি করে মেরে ফেলে। আর এটাই ছিল তাদের সবথেকে বড় ভুল। এটা ছিল কর্পির একটি চাল। এই শব্দে সে বুঝে যায় শত্রুরা কোথায় রয়েছে, আর বোঝা মাত্র সঙ্গে সঙ্গে গুলি করে কর্পি একে একে সকল সৈন্যকে মারতে থাকে। এইসব দেখে ইগর একদম স্তব্ধ হয়ে যায়। এরপর কর্পি ট্রাক থেকে বের হয়ে আসে, তার হাতে বন্দুক ছিল। ইগরের পাশে যে বসেছিল সেও বন্দুক বের করার চেষ্টা করে। ইগর তাকে থামাতে চায়, কিন্তু সে ভয়ে কারো কথা শোনে না। আর মুহূর্তের মধ্যে কর্পি গুলি করে তাকে মেরে ফেলে। তবে ইগর একদম মাথা ঠান্ডা রাখে আর সে চুপচাপ থাকে। আর যেহেতু কর্পি বিনা কারণে কাউকে হত্যা করতো না, তাই সে শুধুমাত্র ইগরের গাড়ির টায়ার ফাটিয়ে নিজের ট্রাক নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কর্পি চলে যাওয়া মাত্র ইগর তার বাইকার টিমকে ডেকে আনে। তাদের আসার আগেই সে টায়ার পাল্টে ফেলে আর সবাই মিলে আবারও কর্পিকে পিছু করতে শুরু করে। কর্পিও জানতো অবশ্যই শত্রুরা আবারও আসবে, তাই সে মেইন রোড ছেড়ে কাঁচা রাস্তা ধরে আগাতে থাকে।
তবে ইগরও ছিল খুবই চালাক। সেও বুঝে ফেলে কর্পি কোন দিকে গিয়েছে আর সেদিকেই তারা রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা কর্পির ট্রাকের কাছে পৌঁছে যায়। এক পর্যায়ে কর্পি গুলি করে, কিন্তু হেলমেটের কারণে তেমন কোনো ক্ষতি হয় না। তবে এরই মধ্যে শত্রুদের গুলিতে সে আহত হয়, আর এতে সে সোজা মাঠের মধ্যে ঢুকে পড়ে। রক্তাক্ত অবস্থায় সে নিজেকে সামলে আবারও ট্রাকটা রাস্তায় তোলে। ঠিক তখনই এক সৈন্য ট্রাকের উপর উঠে পড়ে। কর্পি হঠাৎ ব্রেক করে, ধাক্কায় সৈন্যটা ছিটকে যায় আর কর্পি ট্রাকের নিচে পড়ে একদম ছিন্নভিন্ন হয়ে যায়। তারপরেও ধাওয়া থামে না। আরেক সৈন্য গুলি করতে আসে। ঠিক তখন কর্পির চোখ পড়ে রাস্তার পাশে দাঁড়ানো একটা খালি গাড়ি। সে সেটাকে সাইড থেকে ধাক্কা দেয় আর সেটা গিয়ে বাইকারকে ধাক্কা দেয়, যার ফলে সেই বাইকারও মারা যায়। এই বিশৃঙ্খলার সুযোগে আরেক সৈন্য আবার ট্রাকের উপর উঠে পড়ে, সাইড দিয়ে ভেতরে ঢুকে কর্পিকে ধাক্কা মেরে গেটের বাইরে ঝুলিয়ে দেয়। ঠিক তখনই আরেক সৈন্য তার বাইক নিয়ে ট্রাকের একদম পাশে এসে পৌঁছে যায়। সেখানে গুলি করে প্রায় কর্পিকে মেরে ফেলতেই যাচ্ছিল। তবে তখনই কর্পি একটু উঠে এসে আরেক সৈনিকের পকেট থেকে ডিনামাইট নিয়ে সেটি সেই বাইকারের চাকায় ঢুকিয়ে দেয়, যার ফলে বাইকটি উপরে জাম্প করে আর সেই অবস্থাতেই ব্লাস্ট হয়ে যায়। কোনো সময় নষ্ট না করে কর্পি সঙ্গে সঙ্গে ট্রাকের সামনে লাগানো টেইং হুকের দড়িটাও ধরে ফেলে। ভেতরে থাকা সৈন্যটার গলায় সেটিকে পেঁচিয়ে দেয় আর এক ঝটকায় সে বাইরে ছুটে যায় আর নিজে ট্রাকের ভেতর ঢুকেই টোয়িং হুকটা চালু করে দেয়। আর সেই সৈন্যটা ধীরে ধীরে দড়ির টানে আগাতে থাকে আর এক পর্যায়ে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় আর সেটা গিয়ে ইগরের গাড়ির সামনে পড়ে। এই দৃশ্য দেখে ইগর প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে আরেকটি মলেটেভ আগুন লাগায় আর ছুঁড়ে মারে কর্পির ট্রাকের উপরে, যেখানে তার বাড়ির কাঠগুলো ছিল। আগুন কিছুটা ধরে যায়। এই দৃশ্য দেখে কর্পি প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে একটা মৃত সৈনিকের দেহের উপর, আর তার গায়ের সঙ্গে বেশ কয়েকটা ডিনামাইট ছিল। সে দেরি না করে গ্রেনেডগুলো অ্যাক্টিভ করে দেয় আর সেই দেহসহ ছুঁড়ে মারে ইগরের গাড়ির দিকে। ইগর বিপদ বুঝে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফ দেয় আর এরই মধ্যে তার গাড়ি ব্লাস্ট হয়ে যায়। তারপরে ইগর থামে না, সে আবার তার টিমের সঙ্গে যোগাযোগ করে আর ব্যাকআপ চায়। অন্যদিকে কর্পি নিজের ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গলের মধ্যে। এর ফলে ঝোপঝাড়ের ঘষায় আগুনের বেশ কিছুটা নিভে যায়। তারপর সে তার কুকুরকে পানি খাওয়ায় আর ট্রাকের ইঞ্জিনেও পানি ঢেলে ঠান্ডা করে আর ভাবতে থাকে এখন সে কি করবে। আর তখনই সে আকাশে দুইটা ফাইটার জেট দেখতে পায়। সে বুঝে যায় তাকে মারার জন্য এগুলো পাঠানো হয়েছে। সে দ্রুত কুকুরটাকে ট্রাকে তোলে আর গুলি এড়াতে সে ট্রাক নিয়ে ঢুকে পড়ে শেল্টারের ভেতরে। পাইলটটা এর ফলে সহজে তাকে টার্গেট করতে পারে না। তবে তখন তারা বোমা ফেলে, কিন্তু কর্পিও জানতো একটি বোমা পড়বে, তাই সে আগ মুহূর্তে সেখান থেকে বের হয়ে যায়। এরপর সে সোজা ঢুকে পড়ে জঙ্গলের ভেতরে। তার মনে হয় সে হয়তো বিপদ থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু না, তাকে পিছু করতে করতে একটি প্লেন ভেতরে ঢুকে পড়ে এবং পেছন থেকে গুলি করতে শুরু করে। যদিও পেছনের কাঠের কারণে গুলি থেকে কর্পি বেঁচে যায়, তবে কর্পি একটি চাল দেয়। সে সঙ্গে সঙ্গে তার ট্রাক ব্রেক করে, যার ফলে সেই প্লেনের একটি ডানা ট্রাকের গায়ে লাগে আর সেই প্লেন সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়। এতে পাইলটও মারা যায়। এরপরে কর্পি তার ট্রাকটি সেখান থেকে বের করে নিয়ে আসে। সে আশেপাশে দেখতে থাকে। আশেপাশে কোথাও দ্বিতীয় প্লেন না দেখে সে আবারও ফিনল্যান্ডের বর্ডারের দিকে আগায়। এখন সে এমন একটি রাস্তায় ছিল যার এক পাশে ছিল গভীর একটি খাদ আর সেখানে ছিল একটি নদী। ঠিক তখনই সেই খাদ থেকে দ্বিতীয় প্লেন বের হয়ে আসে আর মুহূর্তের মধ্যেই কর্পি ট্রাকের দিকে গুলি করতে শুরু করে। কর্পিও কোনো ক্রমে গুলিগুলো এড়িয়ে যায় আর এক পর্যায়ে শত্রুদের সকল গুলি শেষ হয়ে যায়। তখন সেই শত্রু ভিন্ন একটি চাল চালে। সে তার প্লেনকে একদম ট্রাকের সামনে নিয়ে আসে। অ্যাকচুয়ালি তার ইচ্ছা ছিল প্লেন দিয়ে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়া আর লাস্ট মোমেন্টে সে প্লেন থেকে ইজেক্ট করে। তবে কর্পিও কম না, সে কাঠের দড়িগুলো খুলে দেয় আর তারপরে একটি হার্ড ব্রেক করে, যার ফলে বেশ কয়েকটি কাঠ ছুটতে গিয়ে সেই প্লেনের সঙ্গে ধাক্কা খায় আর প্লেনটি আগে থেকেই ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে পাইলট তখন উপর থেকে নামছিল আর কর্পিও এখন ধীরে ধীরে তার দিকে আগাতে থাকে। এই দৃশ্য দেখে পাইলট প্রচণ্ড ভয় পেয়ে যায়, এতটাই ভয় পায় যে সে একটি গুলিও লাগাতে পারে না। কর্পি তাকে মারার জন্য এগিয়েই যাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় সেই পাইলট কিছু একটা দেখে হাসছে। কর্পি পেছনে তাকিয়ে দেখে আরও একটি বোম্বার প্লেন তার দিকে এগিয়ে আসছে, যার ফলে কর্পি দেরি না করে ছুটতে যায় তার ট্রাকের কাছে আর কাঠগুলো আবারও ট্রাকে তুলে ফেলে। এরপর সে হাই স্পিডে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই মুহূর্তেই প্লেন থেকে বোমাও ফেলে। এই বোমাতে কর্পি না মারা গেলেও আগের পাইলট ছিন্নভিন্ন হয়ে যায়। তবে কর্পি বুঝতে পারে তাকে এই বোমার প্রভাব থেকে বাঁচতে হবে।
তাই সে ট্রাকটি নিচের নদীতে ফেলে দেয়। এখন নদীতে পড়া মাত্র তার ট্রাকে পানি ঢুকতে শুরু করে। সে পরিস্থিতি বুঝে প্রথমেই কুকুরকে বাইরে পাঠিয়ে দেয়, তারপর ট্রাক থেকে বের হয়ে দড়িগুলো কেটে দেয়, যেই দড়ি দিয়ে কাঠগুলো বাঁধা ছিল, যার ফলে সেই কাঠগুলো উপরে উঠতে শুরু করে। কিন্তু এতে অনেক সময় পার হয়ে যায়, যার ফলে সে অক্সিজেনের অভাবে সেন্সলেস হয়ে যায় এবং ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে। কিন্তু তার ভাগ্য ছিল ভালো, একটি কাঠ তার নিচেই ছিল আর সেটির মাধ্যমে সে পানির উপরে ভেসে ওঠে। এর ফলে কুকুরটাও দ্রুত তার কাছে চলে আসে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়। দেখা যায় সন্ধ্যা নেমে এসেছে। নদীর ধারে দাঁড়িয়ে ইগর আর তার সঙ্গীরা, তাদের উদ্দেশ্য একটাই, বোঝা যে কর্পি মারা গিয়েছে নাকি বেঁচে রয়েছে। খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর পানির নিচে তারা খুঁজে পায় কর্পির ট্রাক, কিন্তু সেখানে কোনো কাঠ নেই, এমনকি কর্পির দেহও নেই। তাই তারা বুঝতে পারে কর্পি নিশ্চয়ই কাঠগুলো নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে, অর্থাৎ সে এখনও বেঁচে রয়েছে। অন্যদিকে কর্পি নিজের কাছে থাকা কাঠগুলো দিয়ে একটি ভেলা বানিয়ে ফেলে আর সেটিতে করে তার কুকুর সহ ধীরে ধীরে তীরের কাছে পৌঁছায়। তীরে উঠে তার চোখ পড়ে সামনে একটি গ্রাম, আর পাশে পড়ে আছে একটি পরিত্যক্ত ট্যাঙ্ক। সে ভেতরে ঢুকে পায় বেশ কিছু বোমা আর অস্ত্র। সবগুলো সে সাথে নিয়ে নেয়, কারণ সে জানে বিপদ তার পিছু এত সহজে ছাড়বে না। এবং সেটাই ছিল ঠিক। কিছু দূরে একটা রাশিয়ান বেজে ইগর তার লোকজন নিয়ে সেখানেই অপেক্ষা করছিল। ঠিক তখনই দূর থেকে একটা ট্যাঙ্ক এগিয়ে আসতে দেখা যায়। ট্যাঙ্কের উপর বাঁধা কর্পির পুরাতন সেই বাড়ির কাঠ। ইগর তার দল বুঝে যায় সেই ট্যাঙ্কের ভেতরেই রয়েছে কর্পি, আর সঙ্গে সঙ্গে তারা গুলি শুরু করে। এই অবস্থায় বর্ডার পার হওয়া ছিল প্রায় অসম্ভব, কিন্তু কর্পি এর জন্য একটি প্ল্যান করেই রেখেছিল। সে একটি ডিনামাইটে আগুন ধরিয়ে দেয়, যেটা ট্যাঙ্কের সঙ্গে বাঁধা ছিল। এর ফলে ট্যাঙ্ক কাছাকাছি আসা মাত্র সেই বিস্ফোরণে জাম্প করে আর বর্ডারের উল্টা পাশে গিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ইগর আর তার লোকজন হতবাক হয়ে যায়। কিন্তু এই মারাত্মক বিস্ফোরণে কর্পি ভয়াবহভাবে আহত হয়েছিল। তার ট্যাঙ্কটাও প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই অবস্থায় সে প্রথমেই নিজের কুকুরটাকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়, কারণ সে জানে এখন সে ফাইট করতে পারবে না, আর ইগর এলে তার মৃত্যু নিশ্চিত। কুকুরটাকে বিদায় দেওয়ার পর কর্পি নিজের কাছে থাকা একটি চাকু বের করে, যার ব্লেড সে আগেই আলাদা করে রেখেছিল। এর একটি বিশেষ কারণ রয়েছে। কিছুক্ষণ পর সে নিজেই ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ইগর তাকে গুলি করে মারতে যাচ্ছিল, তবে সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছায় জেনারেল। সে ইগরকে কর্পিকে ধরার জন্য পাঠিয়েছিল। এখন সে তাকে জীবিত চায়। আদেশ পেয়ে ইগর গুলি থামিয়ে দেয়। কর্পি পা ধরে তাকে টেনে নিয়ে যায় জেনারেলের কাছে। এরপর কর্পিকে ঝুলিয়ে দেওয়া হয় একটি ট্রেনের বগিতে। এই সৈন্য তাকে নির্দয়ভাবে চাবুক দিয়ে মারতে থাকে, আর এরই মধ্যে সেই ট্রেনটি চলতেও শুরু করে। এই সময় ইগর এসে সেই সৈন্যকে বাইরে যেতে বলে, আর কর্পির সামনে দাঁড়িয়ে তাকে বলতে শুরু করে, যুদ্ধে এত মানুষ মারা গিয়েছে, কারো মুখ মনে নেই, কিন্তু তোমার শহরের একটা বাচ্চার মুখ এখনও আমার মনে রয়েছে। তার কথা এখনও ভুলিনি। সে এতটাই সাহসী ছিল যে নিজের মা আর ভাইকে বাঁচাতে একটি চাকু নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল, আর সেই বাচ্চার চেহারা ছিল তোমার মতোই। আর এটি শোনা মাত্র কর্পি বুঝে যায় এই ইগরই তার পরিবারকে খুন করেছে, যার ফলে সে প্রচণ্ড রেগে যায়। তবে সে তাড়াহুড়া করে না, সে একদম ঠান্ডা মাথায় থাকে। সে ভাবতে থাকে কখন ইগর চলে যাবে। তারপর সে নিজের পুরো শরীরের ওজন ঝুলিয়ে দেয় সেই দড়ির উপর, যেটা দিয়ে তাকে বাঁধা হয়েছিল। চাপ সহ্য না করতে পেরে এক পর্যায়ে দড়ি ছিঁড়ে যায়। কর্পি মুক্ত হয়। সে নিজের উরুর ক্ষতর ভেতর থেকে লুকিয়ে রাখা সেই ব্লেডটি বের করে। অ্যাকচুয়ালি ট্যাঙ্কের মধ্যে সে ওই ব্লেডটি তার ক্ষতের মধ্যে লুকিয়ে রেখেছিল, কারণ সে খুব ভালো করেই জানত এখন সে ফাইট করতে পারবে না, তবে পরে একসময় সেটির দরকার হবে। তবে এরই মধ্যে শব্দ শুনে একটি সৈন্য সেখানে চলে আসে। কর্পি অজ্ঞান হওয়ার অভিনয় করে, আর কাছে আসা মাত্র এক ঝটকায় সে নির্মমভাবে আঘাত করে তার মাথা আলাদা করে দেয়। আর তারপর কর্পি সেই সেলে নক করে। বাইরের প্রহরী দেখতে চায় যে কে নক করছে, আর তখনই কর্পি সেই কাটা মাথাটা দেখায়। সে প্রথমে মনে করে সে হয়তো তার বন্ধু, আর দরজা খোলা মাত্র অবস্থা দেখে সে এতটাই ভয় পায় যে ট্রেন থেকে জাম্প করে। অন্যদিকে ইগর এতক্ষণও কিচ্ছু টের পায়নি। সে সামনের ফার্স্ট ক্লাস বগিতে তার বস জেনারেলকে নিয়ে পার্টিতে ছিল, আর খেতে খেতেই ইগর জেনারেলের কাছে তার পাওনা টাকা চায়, আর সেই সঙ্গে মুক্তিও চায়। কিন্তু জেনারেল তাকে চুপ করে থাকতে বলে। আর ইগরও এত বছর যাবৎ আর্মিতে সার্ভিস দিয়েছে, সেও খুব ভালোভাবেই বুঝতে পারে জেনারেল তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে।
আর সেই সময় কর্পি ধীরে ধীরে সেই বগির দিকেই আগাতে থাকে। পথে একটা বগিতে এসে দেখতে পায় সেখানে রয়েছে তার বাড়ির কাঠ, আর পাশেই সে বেশ কয়েকটা গাইতি দেখতে পায়। সে একটি হাতে তুলে নেয় আর তারপর নিঃশব্দে পরের বগিতে চলে আসে। সে দেখতে পায় অনেক সৈনিক সেখানে ঘুমিয়ে রয়েছে। কর্পি একদম ধীরে ধীরে সামনে আগাতে থাকে এবং অনেক কষ্টে সেই বগিও পার করে ফেলে। কিন্তু তার পরের বগিতে আরও অনেক সৈন্য ছিল। এখন কর্পির একটাই পরিকল্পনা, যতটা ধীরে নিঃশব্দে সেখান থেকে সামনের বগিতে যাওয়া যায়। কিন্তু সেই বগিতে পা রাখতেই হঠাৎ তার চোখ পড়ে সামনে দাঁড়ানো এক সৈনিকের উপরে, যে তখন বাথরুম থেকে ফিরে আসছিল। সে এক মুহূর্তও দেরি না করে সেই গাইতি ছুঁড়ে মারে, আর সেটি একদম তার মুখের মধ্যে ঢুকে যায়। সে কোনো শব্দই করতে পারে না, সঙ্গে সঙ্গে মারা যায়। তবে গাইতির শব্দে এক সৈনিকের ঘুম ভেঙে যায়। তবে সে কিছু বুঝে ওঠার আগেই কর্পি নিজের কাছে থাকা চাকু দিয়ে তাকে মেরে ফেলে। তারপর আবার সামনে আগাতে শুরু করে। ঠিক তখনই ট্রেন একটি ঝাঁকুনি খায়, আর এক সৈনিকের হাতে মদের বোতল ছিল, সেটি নিচে পড়ে যায় আর ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু ভাগ্য ভালো, এই শব্দের পরও কারো ঘুম ভাঙে না, কারণ প্রত্যেকে মাতাল অবস্থায় ঘুমিয়েছিল। তবে বাধ্য হয়েই তাকে এখন সেই ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তার পা কেটে যায়, কিন্তু তারপরেও সে থামে না। কিন্তু পেছনে যাকে সে মেরেছিল তার রক্ত পড়ে নিচে ঘুমিয়ে থাকা আরেক সৈনিকের উপরে। এতে সেই সৈনিকের ঘুম কিছুটা ভেঙে যায়। তার চোখ থেকে বাঁচতে কর্পি তৎক্ষণাৎ কাচের টুকরার উপর শুয়ে নিচে ঢুকে পড়ে। এখন তার পুরো শরীরে সেই কাচ ঢুকে যায়, তারপরেও সে চুপ থাকে। ঠিক তখনই তার হাত গিয়ে আটকে যায় একটা মাউস ট্র্যাপে। সে এখনও চুপ থাকে, কিন্তু তাতেও কাজ হয় না। যেই সৈন্যটা মারা গিয়েছিল সে পড়ে আরেক সৈন্যের উপরে। এর ফলে সেই ট্রেনের সকল সৈন্য জেগে যায়। কর্পি সঙ্গে সঙ্গে নিচ থেকে বের হয়ে আসে আর বগির অন্য প্রান্তে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে মৃত সৈনিকের মুখে আটকে থাকা সেই গাইতিটা বের করে আনে, আর সেটা দিয়ে বাইরে থেকে বগির দরজা লক করে দেয়। এখন সামনের বগিটা ছিল আরও ভয়ঙ্কর, কারণ সেখানে ছিল ডিউটিতে থাকা সৈন্যরা। তারা জেগে পাহারা দিচ্ছিল। তাদের এড়াতে কর্পি বগির উপরে উঠে যায় এবং ছাদের উপর দিয়ে আগাতে শুরু করে। কিন্তু রাতের অন্ধকারে সে সামনে থাকা একটা পাইপ দেখতে পায় না, যার ফলে ধাক্কা লেগে সে ছাদ ভেঙে সৈন্যদের মাঝখানে গিয়ে পড়ে। এখন তাকে দেখা মাত্র সৈনিকেরা বন্দুক তাক করে, এমনকি গুলিও করে, কিন্তু সে তার বুদ্ধি দিয়ে সেই গুলিগুলো এড়িয়ে যায় আর পাশের সৈনিকের এক বন্দুক ছিনিয়ে নিয়ে সেটি দিয়ে বাকি সৈনিকদের মেরে ফেলে। তবে দূর থেকে সৈন্যরা এখনও গুলি চালাতে থাকে, আর এরই মধ্যে কর্পি এক সৈন্যকে তার ঢাল বানিয়ে তাদের মাঝখানে লুকিয়ে পড়ে। আর যেই সামনে থাকা সৈন্যের গুলি শেষ হয়, ঠিক তখনই কর্পি দুই হাতে বন্দুক তুলে তাকে ঝাঁঝরা করে দেয়। এই গুলির শব্দ শুনে ইগর নিজের বগি থেকে বাইরে বের হয়ে আসে। পেছনের বগিতে এভাবে গোলাগুলি হতে দেখে সে বুঝে যায় কর্পি ছুটে গিয়েছে। আর তার মাথায় তখন আরেকটা চিন্তাও কাজ করছিল। জেনারেল তো তাকে টাকা দেবে না, সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সে আর কর্পির সাথে লড়ে নিজের জীবনের ঝুঁকি বাড়াতে চায় না। এই হিসাব করেই সে সামনের প্রথম বগিটাকে পেছনের সব বগি থেকে আলাদা করে দেয়। তারপর ফিরে গিয়ে একে একে সকলকে মারতে শুরু করে। এই ঘটনা দেখে জেনারেল প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সকল টাকা ইগরকে দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ইগর হাসতে হাসতে জেনারেলকেও মেরে ফেলে। এখন ইগরের মনে হচ্ছিল সকল বিপদ শেষ, কারণ কর্পি রয়েছে পেছনের বগিতে, যেটি আলাদা হয়ে গিয়েছে, আর এখন সে সবাইকে মেরে টাকাও নিয়ে নিয়েছে। অন্যদিকে আমরা কর্পিকে দেখতে পাই যে পেছনের বগিতে ছিল, কিন্তু এখন তার মনের মধ্যে রয়েছে তার পরিবারের খুনের বদলা নেয়া, আর সেখানে ছিল একটি মিসাইল। এটি দেখে সে সেটিকে অ্যাক্টিভ করে দেয় আর তার উপরে চড়ে বসে। আর সেই মিসাইলের প্রেসারে এখন সেই বগিটাও উচ্চ গতিতে চলতে শুরু করে, আর সামনের বগি যেখানে ইগর ছিল সেখানে গিয়ে ধাক্কা দেয়, যার ফলে কর্পি এখন সেই বগিতে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু কর্পি যেহেতু আগে থেকেই আহত ছিল, তাই সে সহজে ইগরের সঙ্গে পেরে উঠছিল না। ইগর এক পর্যায়ে তাকে মেরে তাকে আবারও পেছনের মিসাইলের কাছে পাঠিয়ে দেয়। আর কর্পি তখনই তার মাস্টার স্ট্রোক করে। সে সঙ্গে সঙ্গে সেই মিসাইলের পুরো নাটের অংশটি খুলে দেয়, যার ফলে সেটি এখন ফুললি অ্যাক্টিভেটেড হয়ে যায়। সেটি এখন আবারও সেই সামনের বগির দিকে আগাতে থাকে যেখানে ইগর ছিল, আর এক পর্যায়ে একদম ইগরের মাথার সামনে চলে আসে। অন্যদিকে কর্পি পেছনের বগিতে চলে যায় আর অনেকটা আলাদা হয়ে যায়। আর এদিকে মিসাইলের প্রেসারে সামনের বগিটি আরও অনেক দূরে এগিয়ে যায়, আর এক পর্যায়ে সেটি ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়, যার ফলে ইগর ছিন্নভিন্ন হয়ে যায়। এরই মধ্যে ঘটনা 2 দিন পার হয়ে যায়। আমরা দেখতে পাই
ফিনল্যান্ডের এক রেলওয়ের বর্ডারে কড়া শীতের মধ্যে একজন প্রহরী পাহারা দিচ্ছিল। ঠিক তখনই সে একটি শব্দ শুনতে পায়, বুঝতে পারে সামনে থেকে কিছু একটা আসছে, আর সামনে গিয়ে দেখতে পায় এক বৃদ্ধ ব্যক্তি হাতে টানা বগিতে অনেকগুলো কাঠ সেদিকেই নিয়ে আসছে। সে তখন তার আইডি দেখতে চায়, আর কর্পির আইডি দেখা মাত্র সে সঙ্গে সঙ্গে তাকে সেলুট করে। এরই মধ্যে বেশ কয়েকদিন পার হয়ে যায়। দেখা যায় কর্পি এখন বেশ সুস্থ, আর একটা গ্রামের মধ্যে নিজের পুরাতন বাড়ির কাঠ দিয়ে একটি ঘর বানাতে শুরু করেছে। ঠিক তখনই তার কুকুরটাও তার পাশে ছিল আর ঘেউ ঘেউ করছিল। কর্পি তাকিয়ে দেখে দূর থেকে গ্রামের কয়েকজন মানুষ তার দিকে এগিয়ে আসছে। কর্পির মনে হয় তারা হয়তো তার সঙ্গে ফাইট করতে এসেছে, তাই সে সঙ্গে সঙ্গে অস্ত্র তুলে নেয়। কিন্তু লোকগুলো কাছে এসে বলে, আপনার কি কোনো সাহায্য দরকার? আর এতটুকু শোনা মাত্র সে আবেগে কান্না করতে শুরু করে, কারণ আজ পর্যন্ত কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। বোঝা যায় এখন হয়তোবা সে শেষ পর্যন্ত সুন্দর এবং শান্তির একটি জীবনযাপন করতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।